ডোনাল্ড ট্রাম্প কি অভিনব কোনো কিছু করছেন? এই যে সারা দুনিয়া উলটপালটে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন, সেটা কি অভিনব কোনো কিছু? যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ কি আগে কখনো নিয়েছিল? হুইটেকার চেম্বার্স ব্যক্তিটিকে কি চিনতে পারছেন? তিনি কি কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বর্তমান যেই পদক্ষেপগুলো সেটার মধ্যে অনুসৃত হচ্ছেন? বা পশ্চিমা সভ্যতার যে ধারণাটি, সেই ধারণার যে ক্ষয় সামনে আসছে, বা যে সেই ধারণা বদলে যাওয়ার যে ধারণাটি সামনে আসছে, সেইটার আসলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে? দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমরা নয়া বিশ্ব পর্ব 3-এ ট্রাম্প কোন পথে আসলে যাচ্ছেন, এ ধরনের কোনো পদক্ষেপ এর আগে দেখা গিয়েছিল কিনা, সেটা নিয়ে আসলে আজকে একটু আলোচনা করব। প্রথমেই আসা যাক, ডোনাল্ড ট্রাম্প আসলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমরা একেবারে প্রথম পর্বেই একটি নিবন্ধের আলোচনা করেছিলাম, ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত মাইকেল কিমেজের একটি লেখা, যেখানে তিনি আসলে এই নয়া বিশ্ব বা নতুন একটি বাস্তবতার দিকে যে যাচ্ছে, সেখানে পশ্চিমা অবস্থান থেকে তিনি নানা বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার অবস্থানের সাথে সাংঘর্ষিক বা তিনি যেই কথাগুলো এড়িয়ে গেছেন পশ্চিমা পজিশনের কারণেই, সেই অনেকগুলো পজিশন নিয়ে আমরা নানা ধরনের অবস্থান আমরা বলেছি। তিনি বলেছিলেন যে 2012 থেকে জিনিসটা যাত্রা শুরু হয়েছে। আমরা বলতে চাইছি যে 2009 সালেই বা 8-এর মহামন্দার প্রেক্ষাপটেই আসলে বদলের আভাসটি পাওয়া যাচ্ছিল। তো সেখানে নানা বিষয় এসেছে। তো ডোনাল্ড ট্রাম্প আসলে একটা বদলের ইঙ্গিত দিচ্ছেন, তার প্রশাসনের নানা ধরনের পদক্ষেপগুলো আসলে এই ইঙ্গিতটি সামনে হাজির করছে। সেটা কি কি জিনিসের মধ্য দিয়ে সামনে আসছে? রিয়াদের বৈঠকের কথা আমরা আগেও বলেছি, যে রিয়াদে ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধের গ্রহণযোগ্য মীমাংসা খোঁজার চেষ্টার মধ্যে ইউক্রেনকে যুক্ত না করা এবং ইউরোপীয় ইউনিয়ন বা ব্রিটেন কাউকেই আসলে অংশ নিতে না দেওয়া বা তাদেরকে আহ্বান না করা, এটি একটি বড় আলোচনা জন্ম দিয়েছে। এটা আসলে সবচেয়ে বড় ইঙ্গিত, এই বৈশ্বিক ব্যবস্থা বদলের একটা বড় ইঙ্গিত হয়ে সামনে আছে। আমরা সেই বিষয়টাতে ইউরোপের পজিশন নিয়ে ইউরোপ একলা হয়ে পড়ছে কিনা, বা ইউরোপ যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র হয়ে ওঠে, তাহলে ইউরোপ আসলে কি করবে, সেটা নিয়ে একটা আলোচনা করেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে ইউরোপীয় দেশগুলো একের পর এক বৈঠক করছে। সর্বশেষ বৃহস্পতিবার তারা বৈঠক করেছে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশ এবং সেখানে ইউক্রেনও যুক্ত ছিল, 28টি দেশ উপস্থিত ছিল। তারা বৈঠক করে যে যুক্তরাষ্ট্র সরে গেলে তারা আসলে কি ধরনের অবস্থান নেবে। তো সেই আলোচনার মধ্যে যেটি সবচেয়ে বড়ভাবে এসেছে, দুটি বিষয়। একটি হচ্ছে যে তারা সামরিক বাজেটটি আসলে বাড়াচ্ছে। কত সেটা? $800 বিলিয়ন বেশি তারা সামরিক খাতে বিনিয়োগ করছে, সেখানে নতুন করে বাজেট বরাদ্দ দিচ্ছে। আরেকটি খুবই আগ্রহোদ্দীপক জিনিস এসেছে, সেটি হচ্ছে ফ্রান্সের আপনারা জানেন পরমাণু শক্তি আছে। তারা বলেছে যে প্রয়োজন পড়লে পরমাণু শক্তির যে সক্ষমতা, সেটি আসলে ইউরোপের দেশগুলো ব্যবহার করতে পারে, অর্থাৎ জোট হিসেবে এককভাবে বৈশ্বিক এই পরিস্থিতিতে যেখানে যুদ্ধ একটা ব্যাপার সামনে আছে, সেখানে কিন্তু ইউরোপ তার পজিশন বা ইউরোপীয় সভ্যতার পজিশনটি কিন্তু নিয়ে নিল। সেই ইউরোপীয় সভ্যতাকেই কিন্তু অনুবাদ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বা স্নায়ুযুদ্ধোত্তর কালে পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা বিশ্ব ধারণা দ্বারা। তো এই পশ্চিমা বিশ্ব বা পশ্চিমা সভ্যতা ধারণা থেকে যুক্তরাষ্ট্র নিজেকে কিছুটা বিযুক্ত করতে চাইছে। তারা বলছে যে আর নিরাপত্তা গ্যারান্টর তারা হবে না। কার? পশ্চিমা যে অপরাপর মিত্র শক্তি যারা আছে ইউরোপের, পশ্চিম ইউরোপের যে দেশগুলো, সেই দেশগুলোর যে নিরাপত্তা গ্যারান্টি সে দিচ্ছিল, সেটা ন্যাটো জোটের মধ্য দিয়ে বা বিভিন্ন ধরনের আপনারা নাফটার কথা জানেন, বাণিজ্য চুক্তি হলেও সেটার মধ্য দিয়েও এক ধরনের নিরাপত্তা গ্যারান্টি থাকে। তো এই হুঙ্কারগুলো ডোনাল্ড ট্রাম্প ঘন ঘন দিচ্ছেন। তো সেইখানে বসে যে আলোচনাটি চলে আসছে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টি কি, বা তিনি যেটাকে বলছেন আমেরিকা ফার্স্ট বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, যেই নীতিটি, সেটি এই মুহূর্তে আলোচিত সবচেয়ে নীতি। 2016 সাল থেকে বারবার আলোচনায় এসেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটি কিন্তু অভিনব কোনো কিছু নয়। এটি এর আগেও আমরা দেখেছি। এর আগেও কোন সময়ে, বিশেষত প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই দামামা যখন বাজছিল বা সেই উত্তুঙ্গ বাস্তবতা যখন হাজির ছিল পৃথিবীর সামনে, সেই সময় কিন্তু একই নীতি অনুসৃত হয়েছিল যুক্তরাষ্ট্রে। 1930-এর মহামন্দার প্রেক্ষাপটে সেই সময় আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করা হয়। তো সেইখানে মূল নীতিটি কী ছিল? যে সেই সময়টাতে 1930-এর দশক যদি আমি বলি, মহামন্দা চলছে, সেই সময় কিন্তু সারা পৃথিবীতে মূলত ইউরোপীয় দেশগুলোই তখনকার সাম্রাজ্য ধারণা যদি আমি বলি, গ্রেট ব্রিটেন বলি বা পর্তুগাল, ডাচরা ছিল,
ফ্রান্স ছিল, এই যে ঔপনিবেশিক শক্তিগুলো তাদের মধ্যে সবচেয়ে বড় শক্তি ছিল গ্রেট ব্রিটেন। আমরা ব্রিটিশ উপনিবেশের মধ্যে আমরা নিজেরাও ছিলাম, ভারতবর্ষ পুরোটাই ছিল। তো সেই ব্রিটেনের যেই উপস্থিতি সেইখানটার সময় এই সাম্রাজ্যবাদী যে গোষ্ঠীগুলো বা ঔপনিবেশিক যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল, নানা ধরনের সংঘাত চলছিল টোটাল ইউরোপের মধ্যে। এশিয়াতে আরেকটি জায়গায় ছিল হচ্ছে জাপানের সাথে এই অঞ্চলের অপরাপর শক্তি চীনের সাথে এক ধরনের সংঘাত চলছিল। তো মার্কিন নীতিটি সে সময় কি ছিল, আমেরিকা ফার্স্ট বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন যে নীতিটি, বিশেষত আমেরিকা ফার্স্টের কথা বলতে হয়, সেই সময় হচ্ছে আমেরিকা ফার্স্ট নীতিটি ছিল ইউরোপ এবং এশিয়ার কোনো সংঘাতে তারা জড়াবে না। পাশাপাশি একইভাবে বাণিজ্য সবসময় হচ্ছে পররাষ্ট্রনৈতিক অবস্থানের একটি মূল চালিকা শক্তি। সেই বাণিজ্যের নীতিটি কী ছিল, বাণিজ্যের নীতিটিও ছিল কিন্তু একই রকম, যে আমরা অন্য দেশের সাথে যতটা সম্ভব সংঘাত এড়িয়ে ব্যবসা চালিয়ে যাব। তো 1930-এর দশকের সেই মহামন্দার কালে আমেরিকা বলা যায় যে দরজা অন্য দেশগুলোর জন্য প্রায় বন্ধই রেখেছিল, শুধু অভিবাসনটা কিন্তু উন্মুক্ত ছিল। বলা হতো যে একটা ড্রিমল্যান্ড, সেইখানে সবাই যেতে পারবে, সবাই গিয়ে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। এক ধরনের এই নিয়ে প্রচুর সিনেমা আছে, প্রচুর নানা ধরনের ডকুমেন্টারি আপনারা পাবেন, সেগুলো দেখে নিতে পারেন। তো সেই জায়গায় শুধু একটি ক্ষেত্রে তারা এই জড়িয়ে পড়া আন্তর্জাতিক বিষয়াদির সাথে জড়িয়ে পড়ার যেই বিষয়টি, তারা কোন আমেরিকা ফার্স্টের মধ্যে বলা ছিল যে তারা কোনো আন্তর্জাতিক বিষয়াদির সাথে জড়াবে না, তারা ইউরোপ এবং এশিয়ার সংঘাতের সাথে জড়াবে না। কিন্তু একটি জায়গায় কিন্তু এর ব্যতিক্রম ছিল, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। সেখানে একই সাথে তাদের সম্প্রসারণবাদী নীতিটা ছিল, স্বার্থ সংরক্ষণের যাবতীয় কৌশল তারা সেখানে প্রয়োগ করেছে। আর পাশাপাশি নিজেদের ভূমিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর থেকে চলমান যেই বিষয়টি, যে আদিবাসী নিপীড়ন, আদিবাসী উচ্ছেদ, সেটি কিন্তু তারা একই ভঙ্গিতে চালিয়ে যাচ্ছিল। এবং ভূমি দখল, জ্বালানি ক্ষেত্র, গোল্ড মাইনগুলো দখল, সেটা নিয়ে তারা একের পর এক করেছে। কখন তার এই নীতিটির বদল হয় বা এই নীতির পক্ষে জনসমর্থনটি আসলে কিভাবে এসেছিল? জনসমর্থনটি এসেছিল মূলত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়া এবং সেইখান থেকে আসলে খুব বেশি লাভবান না হওয়া। এবং প্রথম বিশ্বযুদ্ধের ওই জড়িয়ে পড়ার ফলে যুক্তরাষ্ট্রের মানুষ, সাধারণ মানুষ কিন্তু এক ধরনের অর্থনৈতিক চাপের মুখেও ছিলেন। ফলে জনমত কিন্তু এই আমেরিকা ফার্স্ট, অর্থাৎ তোমরা অন্য কোথাও কোনো যুদ্ধে জড়িও না, তোমরা নিজ দেশের মানুষের সাথেই থাকো, মানুষের নিয়েই থাকো। এইটার একটা বড় ধরনের বদল আসে 1941 সালে পার্ল হারবারে জাপানের হামলার মধ্য দিয়ে। তখন যুক্তরাষ্ট্র পুরোপুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই জড়িয়ে যাওয়াটা কিন্তু শাপে বর হয়েছিল যুক্তরাষ্ট্রের জন্য। শেষ সময়ে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে যখন জড়িয়ে গেল, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মীমাংসার পরে দেখা গেল যে যুক্তরাষ্ট্র সবচেয়ে লাভবান পক্ষ, কারণ ইউরোপের দেশগুলো এই সংঘাতের মধ্য দিয়ে তার অর্থনীতি একেবারেই কোমর ভেঙে গেছে তারা ভয়াবহ অর্থনৈতিক চাপে আছে, একের পর এক তাদের উপনিবেশগুলো ছেড়ে দিতে হলো। সো তারা আকারে এবং সরঞ্জাম বলি বা সমর শক্তি সব বিবেচনাতেই তারা আসলে খর্বশক্তির হয়ে গেল। তখন এই দেশগুলোই আসলে হচ্ছে তখন ঢুকে পড়লো হচ্ছে যুক্তরাষ্ট্রের ছাতার নিচে। এটা হচ্ছে 1930-এর যেই কাঠামো, সেখানে এই বিষয়টি আসলো। এবং এই সময়ে এসে দেখা যাচ্ছে যে আমরা ডোনাল্ড ট্রাম্পের মধ্য দিয়ে যেই ঘোষণাটি আসছে 1930-এর সেই আমেরিকা ফার্স্টের সাথে, এইটার একটা পার্থক্য এইটা বলা যায় যে সে সময় অভিবাসনটি উন্মুক্ত ছিল। এই সময়ে এসে ডোনাল্ড ট্রাম্প সেই অভিবাসনের দরজাটিও আসলে বন্ধ করতে চাচ্ছেন। একই সঙ্গে আসলে তিনি দ্বিতীয় যে কাজটি করতে যাচ্ছেন সেটা হচ্ছে তার সম্প্রসারণের যে বিষয়, সামরিক সম্প্রসারণ বলি বা হচ্ছে প্রভাব বলয়ের সম্প্রসারণ বলি, সেটি তিনি অব্যাহত রাখতে চান। অর্থাৎ যেই পরাশক্তির তকমা বা শীর্ষ পরাশক্তির তকমা সেটি কোনোভাবেই তিনি বাদ দিতে চান না বা সেই মুকুটটি তিনি কোনোভাবেই হস্তান্তর করতে চান না। ফলে এই আমেরিকা ফার্স্ট 1930-এর আমেরিকা ফার্স্টের চেয়ে কিছুটা আলাদা। একই ধরনের আরেকটি নীতি কিন্তু এসেছিল 1950-এর দশকে। সেই সময় মূলত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, আইজেনহাওয়ার এবং জন এফ কেনেডি, সেই তিনজনের মধ্য দিয়ে ওই স্নায়ুযুদ্ধের কালে, একটি তৃতীয় বিশ্বযুদ্ধের আগে 1930 আর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্নায়ুযুদ্ধের সময়কালে হচ্ছে আরেকটি আমেরিকা ফার্স্ট। সেখানে দেখা যাচ্ছে যে মোটা দাগে অ্যান্টি কমিউনিজম যে ধারণা সেইটাকেই আসলে প্রচার দিয়ে নানাভাবে এটা প্রচারের মাধ্যমে এই আমেরিকা ফার্স্ট নীতিটি হাজির করা হয়েছিল। তো সেখানে মূলত বলা হয়েছিল যে উদারবাদ কোনোভাবেই কমিউনিজমকে ঠেকাতে পারবে না, সুতরাং রক্ষণশীলতার দরকার, এবং এই রক্ষণশীলতা হতে হবে কট্টর, এবং সেটা হচ্ছে সামরিক নানান আয়োজনের মধ্য দিয়ে ঘটতে হবে যাতে কমিউনিজমের সম্প্রসারণকে ঠেকিয়ে রাখা যায়। আপনারা জানেন যে সেই স্নায়ুযুদ্ধের মূল দ্বন্দ্বটি কিন্তু ছিল ক্যাপিটালিজম এবং কমিউনিজমের মধ্যে, এবং সেইখানে পূর্ব ইউরোপের বহু দেশ তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্য দিয়ে সেখানে একজোট হওয়ার চেষ্টা করেছিল। সেখানে পূর্ব জার্মানির ইতিহাস আপনারা জানেন, বার্লিন দেয়ালের ইতিহাস আপনারা জানেন। তো সেই সময় এই 50-এর দশকে 1952 সালে একটি বই প্রকাশ হয়। সেই বইটি খুবই আলোচিত ছিল, এখনও এই বইটি ব্যাপকভাবে আলোচিত। আমরা যদি সেই বইটির দিকে তাকাই, তিনি হচ্ছেন হুইটেকার চেম্বার্স। আমরা একদম শুরুতে যার কথা বলেছি যে হুইটেকার চেম্বার্সকে কি চেনা যাচ্ছে কিনা, তার কথা মনে আছে কিনা। হুইটেকার চেম্বার্সের উইটনেস নামক একটি বই ছিল। সেই উইটনেস বইটি তিনি লিখেছিলেন হচ্ছে মূলত এটি তার আত্মজীবনী, এবং সেইখানে খুবই গুরুতরভাবে যেই মার্কিন ডেমোক্রেটিক যে শিবির, সেই শিবিরের এগেনস্টে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছিল। আলোচনাটা ছিল মূলত হচ্ছে এলগার হিস নামক ডেমোক্রেটিক পার্টির ঘনিষ্ঠ বা সেই সময়ের হচ্ছে প্রশাসনে ব্যাপক প্রভাব রাখা যে ব্যক্তি এলগার হিস, তার বিরুদ্ধে একটি গুপ্তচর বৃত্তির মামলা হয়েছিল। সেইখানে মার্কিন প্রতিনিধি পরিষদে কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন হচ্ছে হুইটেকার চেম্বার্স। তার আত্মজীবনীতে সেটি উঠে আসে। 800 পৃষ্ঠার মতো পরিসরের এই বইটি, সেখানে নানা বিষয় আসে, এবং হুইটেকার চেম্বার্স নিজেকে পরিচয় হচ্ছে তিনি মার্কিন কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং সোভিয়েত গুপ্তচর ছিলেন। তো নিজেও গুপ্তচর হিসেবে তিনি আরেকজন গুপ্তচরকে হচ্ছে প্রকাশ্যে নিয়ে আসেন, এবং তিনি যেই বক্তব্যটি সামনে আনেন সেটি হচ্ছে যে মার্কিন ডেমোক্রেটিক পার্টিকে ব্যবহার করে বা সেখানকার যে সক্ষমতা সেটিকে ব্যবহার করে সোভিয়েত ইউনিয়ন আসলে পশ্চিমে তার প্রভাব বলয় বিস্তার করছে। এই একটি মামলা কিন্তু হচ্ছে ব্যাপকভাবে রক্ষণশীলরা লুফে নেয়, এবং তারা বলে যে আমরা তো আগেই বলছিলাম যে উদারবাদ কখনোই কমিউনিজমকে ঠেকাতে পারবে না, বরং তারা হচ্ছে কমিউনিজমের সম্প্রসারণে কাজ করছে। এবং এটা রক্ষণশীলদের এতটাই পছন্দনীয় একটা বই হয়েছিল যে এর প্রথম প্রকাশটি যখন করা হয়, সেই প্রথম প্রকাশ যে করেছিলেন র্যান্ডম হাউস, তারা অভিযোগ তোলা হয় যে র্যান্ডম হাউস পর্যাপ্ত পরিমাণে বা যথার্থভাবে বইটির প্রসার করছে না, ফলে রক্ষণশীলদের নিজস্ব প্রকাশনা সংস্থা রিজেন্সি হিস্টোরি তারা হচ্ছে বইটি প্রকাশনার স্বত্ব কিনে নেয়, এবং স্টিল নাও এই রিজেন্সি হিস্টোরি কিন্তু তারা এই বইয়ের প্রচার এবং প্রকাশ একই সঙ্গে চালিয়ে যাচ্ছে। এখনও এটা প্রচার বেশ জোরালো বলা যায়। আপনারা গোডরিডসে ঢুকে বা হচ্ছে আমাজনে ঢুকে বইটি দেখে নিতে পারেন। তো এই বইটিকে আসলে পাঠ করার প্রয়োজন হচ্ছে কেন? পাঠের প্রয়োজনটা আসছে আসলে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যে নীতি, সেইখানে তিনি বারবার কতগুলো কথা বলছেন। এবং আপনারা যদি 2016 সালের ডোনাল্ড ট্রাম্পকে দেখেন বা 2016 থেকে 20 পিরিয়ডে ডোনাল্ড ট্রাম্পকে দেখেন, যে তিনি ক্রমাগত কিন্তু সেই সময়ে এবং বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময় থেকেই তিনি বলে আসছেন যে বারাক ওবামা একজন কমিউনিস্ট, এবং কীরকম যেমনটা অনেকটা বার্নি স্যান্ডার্স 2016 সালে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্রেটিক দলের প্রার্থিতা মনোনয়ন চেয়েছিলেন বার্নি স্যান্ডার্স। তো তিনি ঘোষিত কমিউনিস্ট, তো তিনি তার সাথে মিলিয়ে বারাক ওবামাকেও বলছেন যে কমিউনিস্ট। এবং সেই জায়গা থেকে এই যে হুইটেকার চেম্বার্সের উইটনেস, এখান থেকে নানা ধরনের ভাষ্য কিন্তু আমরা এখনও ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসনের নানান ব্যক্তিবর্গের মুখ দিয়ে আমরা শুনতে পাই। তো এই বই বলেই বা হচ্ছে সেই 1930-এর যেই মহামন্দার সময়ের যে অনুসৃত মার্কিন আমেরিকা ফার্স্ট নীতি বা 1950-এর দশকের স্নায়ুযুদ্ধকালের যে আমেরিকা ফার্স্ট নীতি, সেইটার একটা সমন্বয় বলা যায় এই সময়ের আমেরিকা ফার্স্ট নীতি, যেখানে আসলে হচ্ছে আমেরিকার এক ধরনের সম্প্রসারণের কথা বলা হচ্ছে। আপনারা গ্রিনল্যান্ডের কথা জানেন, কানাডার কথা জানেন, যাদেরকে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তোমরা অঙ্গরাজ্য হয়ে যাও, তোমাদেরকে আমি নিয়ে নিই। একই সঙ্গে আপনারা দেখছেন যে তিনি
ইউরোপের পরীক্ষিত মিত্রদের যে নিরাপত্তা গ্যারান্টি সেটাও উইথড্র করতে চাইছেন, আবার তিনি হচ্ছে রাশিয়ার সাথেও এক ধরনের সংযোগ স্থাপনের চেষ্টা করছেন। তো এই রাশিয়ার সাথে সংযোগ স্থাপন আসলে কি তার মানে হচ্ছে রুশ যেই সিভিলাইজেশন স্টেটের কথা হচ্ছে পুতিন বলছেন, বা ডোনাল্ড ট্রাম্প যেই মার্কিন সিভিলাইজেশনের কথা বলছেন, দুটা কি আসলে মিলে যাবে কিনা? না, মিলে যাওয়ার ইস্যু না, বিষয়টা হচ্ছে যে তারা একটি বৃত্ত, আলাদা আলাদা দুটি বৃত্ত পরস্পরের সঙ্গে এক ধরনের দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় জোটের এক ধরনের চিন্তাভাবনা করছেন, অর্থাৎ শক্তির সাথে শক্তির এক ধরনের জোট হবে। যেহেতু ইউরোপ দীর্ঘদিনের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় 70 বছরের মতো হয়ে গেল, তো সেই এত বছরে যেহেতু ইউরোপ অনেকটাই খর্বশক্তির, সুতরাং এই খর্বশক্তির সাথে আর আলোচনা চলে না। ডোনাল্ড ট্রাম্প এই পজিশনটি আসলে ঘোষণা করছেন। এটি একেবারেই অভিনব নয়, এ ধরনের নীতি যুক্তরাষ্ট্র এর আগেও নিয়েছিল এবং সেই নীতির প্রয়োগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রর উত্থানও কিন্তু ঘটেছিল। দেখার বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই সময়ে এসে এই একই নীতি অনুসরণ করে আসলে যুক্তরাষ্ট্রের উত্থান তো নয়, যুক্তরাষ্ট্রের পরাশক্তির শীর্ষ অবস্থানটি ধরে রাখতে পারেন কিনা। দর্শক, আজ এ পর্যন্ত।